কিছুদিন পরেই রাখি উৎসব, তাই চন্দনের দুই বোন প্রিয়াঙ্কা এবং স্বর্ণালী খুবই খুশি। তারা প্রত্যেক বছর দাদার হাতে রাখি পরায় আর রাখির দিনে অনেক অনেক আনন্দ করে। কিন্তু এই বছর তাদের দাদা একটা বড় কোম্পানিতে চাকরি পায়, আর চন্দন যেহেতু অনেক টাকা উপার্জন করতে শুরু করে, তাই তাদের আর্থিক অবস্থারও উন্নতি ঘটে। সেই জন্য এবারের রাখিটা অন্যবারের তুলনায় তাদের কাছে একটু বেশি আনন্দের। একদিন, দাদা তোকে আমি একটা অনলাইনে লিংক পাঠিয়েছি, দেখবি। ওই ড্রেসটা আমার জন্য তুই অর্ডার করে দিবি, কারণ আমি রাখির দিন ওই ড্রেসটা পরবো। বোন, আমি এত কাজে ব্যস্ত যে তোর মেসেজ আমি দেখতে পাইনি। ঠিক আছে দাঁড়া, এক্ষুনি আমি লিংকটা ওপেন করে দেখছি আর তোর জন্য ড্রেসটা অর্ডার করে দিচ্ছি। এই কথা শুনে প্রিয়াঙ্কা খুবই খুশি হয়। চন্দন যখন সেই লিংক ওপেন করে তখন সে দেখে সেই ড্রেসটার দাম 1 লক্ষ টাকা, যা দেখে চন্দন ভয় পেয়ে যায়, কারণ তারা ছোটবেলা থেকে কখনো এত দামি জামা কাপড় পরেনি। বাবা রে বাবা, এত দামি! তুই রাখির দিন এত দামি ড্রেস পরবি? তোরা দুই বোন আমার হাতে রাখি পরাবি, আর আমি দাদা হয়ে নিজেই একটা কম দামি পাঞ্জাবি পরবো, আর সেখানে তুই 1 লক্ষ টাকা দামের জামা পরবি? আমি তো ভাবতেই পারছি না। শোন দাদা, সবসময় এরকম কিপটামি করবি না তো। তুই ভুলে যাস না এখন আমরা বড় লোক হয়ে গেছি, আর তুই মাস গেলে লক্ষ লক্ষ টাকা রোজগার করে নিয়ে আসছিস। তাই রাখি উপলক্ষে আমাকে 1 লক্ষ টাকার জামা তুই দিতে পারবি না? এটা হতে পারে? এই কথা শুনে চন্দনের কিছু করার থাকে না, তাই সে তখনই 1 লক্ষ টাকা দামের ড্রেস প্রিয়াঙ্কার জন্য অর্ডার করে। ঠিক এমন সময় স্বর্ণালী রান্নাঘর থেকে খাবার নিয়ে আসে। দাদা, এই নে তোর টিফিন। তুই কিন্তু কালকেও তোর টিফিনটা পুরো খাসনি, বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছিস। কেন বলতো? আজকে আমি তোকে মাংস ভাত দিয়েছি, পরিষ্কার করে খেয়ে নিবি, একটুও খাবার বাঁচিয়ে আনবি না কিন্তু। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে। তুই আমার থেকে বয়সে ছোট হয়ে আমার উপর শাসন করছিস? শাসন করবো না তো কি করব বল? এখন তো আমাদের বাবা মা নেই, তাই তোকে তো আমাদেরই দেখাশোনা করতে হবে। আর দাদা, তুই রোজ রোজ কত পরিশ্রম করে রোজগার করে নিয়ে আসিস বলতো? তোর শরীরের দিকে খেয়াল না রাখলে তুই কাজ করবি কি করে? স্বর্ণালীর মুখে এরকম কথা শুনে প্রিয়াঙ্কা ভীষণই রেগে যায়, কারণ সে মোটেই স্বর্ণালীকে পছন্দ করতে পারে না। একদম ন্যাকামি করবি না, ফালতু মেয়ে একটা। দাদার অফিসে ক্যান্টিন আছে, বাইরে কত বড় বড় রেস্টুরেন্ট আছে, দাদা সেখান থেকে খেয়ে নেবে। তুই দাদার সামনে কি প্রমাণ করতে চাইছিস যে তুই একাই রান্না বান্না করে দাদার খেয়াল রাখতে পারিস? আমি দাদার খেয়াল রাখি না, তাই তো? আমি সেটা একবারও বলিনি দিদি। তুই কেন সকালবেলা আমার সঙ্গে ঝামেলা করছিস? আর আমি ভালো করেই শুনেছি তুই রাখির জন্য দাদার কাছ থেকে 1 লক্ষ টাকা দামের জামা চাইছিস। এরকম ভাবে টাকা অপচয় করিস না দিদি। তুই হয়তো ভুলে যাচ্ছিস এককালে কিন্তু আমাদের কাছে 1 লক্ষ টাকা অনেক বড় ব্যাপার ছিল। আচ্ছা ঠিক আছে, তোরা চুপ কর। স্বর্ণালী, তোর রাখি উপলক্ষে কিছু লাগবে না? তোর যা দরকার তুই আমাকে বলতে পারিস, আমি কিনে নিয়ে এসে দেবো। না দাদা, আমার প্রিয়াঙ্কাদির মতো এখন দামি দামি কোনো উপহার লাগবে না। আমি রাখির দিন তোর পছন্দের ফ্রাইড রাইস, চিলি চিকেন, মাছের মাথা দিয়ে ডাল ভাত আর মটন রান্না করব, তাই তুই আমাকে বাজার করে নিয়ে এসে দিবি, তাহলেই আমি খুশি হব। স্বর্ণালীর মুখে এরকম কথা শুনে চন্দনের নিজের মায়ের কথা মনে পড়ে, কারণ ছোটবেলায় প্রত্যেক বছর রাখির দিন চন্দনের মা তনয়া দেবী 3 ভাই বোনের জন্য ভালো মন্দ খাবার রান্না করত। রাখির দিন তারা সবাই একসঙ্গে রাখি পরে অনেক ভালো ভালো খাওয়া দাওয়া করত। প্রিয়াঙ্কা, স্বর্ণালী, তোরা 2 বোন মিলে সবসময় কিন্তু বড় দাদার খেয়াল রাখবি। প্রত্যেক বছর রাখির দিন এভাবেই মিলেমিশে থাকবি, আর দাদাকে আমার মতোই ভালো মন্দ খাবার রান্না করে খাওয়াবি, কেমন? আরে সবসময় এত জ্ঞান দাও কেন বলো তো? প্রত্যেক বছর রাখির দিনে তুমি একই কথাই বলো। তোমার মুখ ব্যথা করে না বলো? প্রিয়াঙ্কা দি, চুপ কর। কেন মায়ের সঙ্গে এরকম ব্যবহার করছিস? মা তো একদম ঠিক কথাই বলেছে। তুমি চিন্তা করো না মা, আমি সব সময় দাদার সঙ্গে থাকবো আর দাদার খেয়াল রাখবো। আজকে রাখির দিন আমি তোমাকে কথা দিলাম। ছোটবেলা থেকেই স্বর্ণালী তার দাদাকে খুবই ভালোবাসে, কিন্তু প্রিয়াঙ্কা ছিল ভীষণই স্বার্থপর। এভাবে পুরানো দিনের রাখির কথা মনে পড়লেই চন্দনের চোখে জল চলে আসে। আসলে বাবা মা মারা যাওয়ার পরও চন্দন কখনো তার 2 বোনের জীবনে কষ্ট নেমে আসতে দেয়নি। এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই চন্দন অফিসের জন্য বেরিয়ে যায়। রাখি উৎসবে যেহেতু আর কয়েকটা দিন বাকি থাকে, তাই প্রিয়াঙ্কা প্রত্যেক দিনই রাখি উপলক্ষে শুধুমাত্র নিজের জন্য দামি দামি জিনিসপত্র শপিং করে। আর একদিন রান্নাঘরে রান্না করতে গিয়ে হঠাৎ করে স্বর্ণালীর ফোন টেবিলের উপর থেকে পড়ে ভেঙে যায়। এবার কি হবে? একটা নতুন রেসিপি দেখে দাদার জন্য রান্না করছিলাম, আর ফোনটা পড়ে ভেঙে গেল। ওই ফোনে আমার অনেক নোটস ছিল, কিছুদিন পর আমার পরীক্ষা। আমি যদি নোটস পড়তে না পারি তাহলে তো আমি পাশ করতে পারবো না। স্বর্ণালী যখন নিজের ফোন ভেঙে যাওয়ার কথা দাদাকে জানায়, তখন তারও খুব খারাপ লাগে।
পরের দিন অফিস থেকে ফেরার সময় চন্দন তার ছোট বোনের জন্য একটা দামি আইফোন নিয়ে আসে। বোন, এই দেখ, আমি তোর জন্য কত দামি একটা অ্যাপেল ফোন নিয়ে এসেছি, তাই তোর পড়াশোনা করতে আর কোনো অসুবিধা হবে না। কিছুদিন পরে তো রাখি, তাই এটা রাখি উপলক্ষে তোর জন্য আমার উপহার। এত দামি ফোন দেখে স্বর্ণালী ভীষণই অবাক হয়, কারণ সে কখনোই তার দাদার কাছ থেকে দামি দামি উপহার চায় না। দাদা, তুই আমার জন্য এত দামি আইফোন কিনে নিয়ে আসলি, আর রাখি তো এখনো 2 দিন দেরি আছে, তার আগে থেকেই তুই আমাকে রাখি উপহার দিচ্ছিস। আমি ভালো করেই জানি তুই রাখির দিন আবার আমার জন্য কিছু না কিছু নিয়ে আসবি। তুই তো জানিস আমার এত দামি দামি উপহার পছন্দ নয়। তুই এই ফোনটা ব্যবহার করবি, কেননা আমি আর প্রিয়াঙ্কা দামি দামি ফোন ব্যবহার করি, তাই তোকে ওই দামি ফোনটা ব্যবহার করতে হবে, বুঝেছিস? চন্দন এই কথা বলা মাত্রই প্রিয়াঙ্কা একেবারে জ্বলে ওঠে, কারণ যেহেতু চন্দন তার ছোট বোনকে দামি আইফোন উপহার দেয়, তাই প্রিয়াঙ্কা ঠিক করে সে কিছুতেই দামি গিফট না নিয়ে শুধু হাতে তার দাদাকে রাখি পরাবে না। তবে এতদিন ধরে রাখি উপলক্ষে প্রিয়াঙ্কা তার দাদার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা চেয়ে শপিং করে বসে, সেই কথা প্রিয়াঙ্কা একেবারেই ভুলে যায়। দাদা, তুই কি পাগল হয়ে গেলি? ওকে অত দামি আইফোন দেওয়ার কি আছে? ও তো দামি আইফোন ব্যবহার করতে পারবে না। তুই বরঞ্চ আইফোনটা আমাকে দিয়ে দে, আমি এটা ব্যবহার করব। রাখির দিন সেজে গুজে অনেক অনেক সুন্দর সুন্দর ফটো তুলবো, কারণ আমার আইফোনটা অনেক পুরানো হয়ে গেছে। আমি ওর নতুন আইফোনটা নিয়ে নিচ্ছি, আর ওকে আমার পুরানো আইফোনটা দিয়ে দিচ্ছি। এই বলে প্রিয়াঙ্কা স্বর্ণালীর হাত থেকে নতুন আইফোনটা নিয়ে নেয় আর নিজের পুরানো আইফোন স্বর্ণালীর হাতে ধরিয়ে দেয়, যা দেখে চন্দনের খুবই খারাপ লাগে। প্রিয়াঙ্কা, তুই সবসময় কেন স্বর্ণালীর সাথে হিংসা করিস বলতো? ও তো আমাদের থেকে ছোট, আর ও যদি একটা নতুন ফোন ব্যবহার করে তাতে কি ক্ষতি আছে? তুই ওকে নতুন ফোনটা দিয়ে দে, আমি তোকে আবারও একটা নতুন ফোন কিনে দেবো। না দাদা, থাক, লাগবে না। আমি তো শুধু তোকে একা রাখি পড়াই না, আমি তোর সাথে সাথে প্রিয়াঙ্কা দিকেও রাখি পড়াই, তাই ও আমার নতুন আইফোনটা নিয়ে নি, এটাই আমার ওকে দেওয়া রাখির উপহার। প্রিয়াঙ্কা কোনো কথাতে পাত্তা দেয় না, সে নতুন আইফোন নিয়ে ঘরে চলে যায়। এখন সে মনে মনে খুবই খুশি, কারণ তার হাতে যে আইফোনটা থাকে সেটা এখন ভীষণই ট্রেন্ডিং। অন্যদিকে তার পুরানো আইফোন স্বর্ণালী ব্যবহার করতে শুরু করে। দেখতে দেখতে 2 দিন কেটে যায়, আর এসে উপস্থিত হয় বহু প্রতীক্ষিত সেই রাখির দিন। রাখির দিন সকালবেলা থেকেই স্বর্ণালী রান্নাঘরে ব্যস্ত, অন্যদিকে প্রিয়াঙ্কা শুধু সাজাগোজার জন্য ব্যস্ত থাকে। চন্দন সেদিন খুব সুন্দর একটা পাঞ্জাবি পরে হাতে রাখি পরার জন্য ড্রয়িং রুমে বসে অপেক্ষা করে। এমন সময় 2 বোন রাখি নিয়ে চলে আসে। স্বর্ণালী, তুই দাঁড়া, দাদাকে আমি আগে রাখি পরাবো, কারণ আমি বড়। না প্রিয়াঙ্কা, প্রত্যেক বছর ছোট বোন আমার হাতে আগে রাখি পরিয়েছে, আর সেটা আমার জন্য শুভ, তাই স্বর্ণালী আমাকে আগে রাখি পড়াবে, তারপর তুই পড়াবি, বুঝেছিস? চন্দনের কথা শুনে প্রিয়াঙ্কা আবার ভীষণই রেগে যায়। এমন সময় স্বর্ণালী একটা খুব সুন্দর ফুলের রাখি নিয়ে আসে। আসলে রাখি আগের দিন রাত্রিবেলা জেগে তার দাদার জন্য এরকম একটা ফুলের রাখি তৈরি করে। সেই ফুল দিয়ে তৈরি রাখি দেখে চন্দন খুবই খুশি হয়। দাদা, তুই সূর্যমুখী আর গোলাপ ফুল পছন্দ করিস বলে আমি তোর জন্য এরকম ফুল দিয়ে রাখি তৈরি করেছি। খুব ভালো আছিস স্বর্ণালী, তুই যে আমাকে এত ভালোবাসিস আমার ভাবতেও ভালো লাগে। তুই হাতটা বাড়িয়ে দে, আমি তোকে রাখি পরিয়ে দিই। এই শুনে স্বর্ণালী তার দাদার হাতে রাখি পরিয়ে দেয়, যা দেখে প্রিয়াঙ্কা মোটেই সহ্য করতে পারে না, কারণ প্রিয়াঙ্কা তার দাদিকে রাখি পরানোর জন্য দোকান থেকে একটা 5 টাকা দামের রাখি কিনে নিয়ে আসে। প্রিয়াঙ্কা যখন সেই রাখি তার দাদার হাতে পরাতে যাবে, তখনই হঠাৎ করে রাখিটা ছিঁড়ে যায়, কারণ রাখিটা এতটাই পাতলা যে সেটা ছিঁড়ে যাওয়াটা স্বাভাবিক। এ বাবা দাদা, রাখিটা ছিঁড়ে গেল, আমার 5 টাকা পুরো লোকসান হয়ে গেল। লোকটাকে গিয়ে ভালো মতো কথা শুনিয়ে আসতে হবে। আমি ভালো করেই বুঝতে পারছি যে রাখিটা ছিঁড়ে গেছে বলে তোর কোনো কষ্ট নেই, তোর কষ্ট তোর 5 টাকা নষ্ট হয়েছে বলে। আজকের দিন এমন একটা রাখি কিনে নিয়ে আসলি যে আমার হাতে পড়াতে পর্যন্ত পারলি না, আর এদিকে আমার থেকে লক্ষ লক্ষ টাকার উপহার নিয়ে নিয়েছিস। আমাকে উপহার দিয়েছিস বলে তুই আমাকে কথা শোনাচ্ছিস? রাখি ছিঁড়ে গেছে তাতে কি হয়েছে? আমি তোর হাতে ঠিক রাখি পরিয়ে দেব। এই বলে প্রিয়াঙ্কা ঘরে চলে যায়, আর সে নিজের জামা সেলাই করার সুতা নিয়ে এসে তার দাদার হাতে পরিয়ে দেয়। এরকম দৃশ্য দেখে স্বর্ণালীর খুব খারাপ লাগে। অন্যদিকে চন্দনও খুব লজ্জা পেয়ে যায়, কারণ প্রিয়াঙ্কা যে এরকম কাজ করবে সেটা সে ভাবতেও পারেনি। কিন্তু এমন সময় প্রিয়াঙ্কা হাত পেতে দাঁড়িয়ে থাকে। তোকে রাখি পরালাম, এবার উপহার দে। কিরে, বলিস না যেন উপহার নিয়ে আসিসনি। আমি কিন্তু চকলেট নেব না, ওরকম কম দামি উপহার আমার লাগবে না। আগে হাতটাতে রাখিটা পরিয়ে দিই, তারপর না হয় উপহার দেব। না না, তুই আমাকে রাখি পরাবি কেন? আমাকে রাখি পরানোর দরকার নেই, তুই আগে আমাকে উপহার দিবি কিনা বল। এমন সময় চন্দন পকেট থেকে 500 টাকার নোট বার করে প্রিয়াঙ্কার হাতে দিয়ে দেয়, কিন্তু 500 টাকা পেয়ে সে মোটেই খুশি হয় না।
এভাবেই দেখতে দেখতে প্রায় বেশ কিছুটা সময় কেটে যায়। এতক্ষণ ধরে প্রিয়াঙ্কা শুধুমাত্র তার দাদার সঙ্গে ফটো তুলতে ব্যস্ত থাকে, কারণ সে সোশ্যাল মিডিয়াতে দাদার সঙ্গে ফটো দিয়ে নিজেকে একেবারে উপযুক্ত বোন প্রমাণ করতে চায়। তুই আগে খেয়ে নে দাদা, কারণ খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে। আর দেখ, আমি তোর জন্য কত ভালো ভালো রান্না করেছি, আজকে আমি তোকে নিজে হাতে খাইয়ে দেব। এই বলে তারা সবাই মিলে যখন লাঞ্চ টেবিলে খাবার খেতে বসে, তখন স্বর্ণালী তাদেরকে খাবার পরিবেশন করে খাওয়ায়। আমি প্রিয়াঙ্কাকে 500 টাকা উপহার দিলাম, তখন তো খারাপ লাগলো না তোর? না না, খারাপ লাগবে কেন? কারণ সারা বছরই তো তুই আমাকে উপহার দিস। এই যে আমি তোদের সঙ্গে আছি, তুই আমাকে জামা কাপড় কিনে দিচ্ছিস, আমাকে পড়াশোনা করাচ্ছিস, এটাই তো আমার কাছে উপহার। আর হ্যাঁ, এবার তুই একটা বিয়ে করে নে দাদা, তাহলে আমার রাখির উপহার হয়ে যাবে। কেন রে স্বর্ণালী, আমরা দুজনে দাদার টাকায় রাজত্ব করছি, সেটা তোর হজম হচ্ছে না? তুই একদম বিয়ে করবি না দাদা, কারণ তোর বউ আসলে আমি আর দামি দামি গিফট পাবো না। প্রিয়াঙ্কা এরকম অসভ্যের মতো কথা বললে চন্দন এবার ভীষণই রেগে যায়, কিন্তু সে রাখির দিনে তার বোনকে কোনো খারাপ কথা বলতে চায় না। যাই হোক, আমার বিয়ের কথা পরে ভাবা যাবে। আর হ্যাঁ স্বর্ণালী, তোর জন্য আমার একটা খুব ভালো গিফট আছে। কি বলতো? তাই নাকি? কি গিফট দাদা? কিছুদিন আগে আমি প্রিয়াঙ্কার কথাই এই বাড়ির সামনেই একটা গেস্ট হাউস কিনেছিলাম। ভেবেছিলাম যে রাখির দিন প্রিয়াঙ্কাকে ওই গেস্ট হাউসটা উপহার দেবো, কারণ প্রিয়াঙ্কার গেস্ট হাউস ভীষণ পরিমাণে পছন্দ। কিন্তু এখন মনে হচ্ছে ওই গেস্ট হাউস গিফট করলে বাড়িটা একেবারে বৃথা হয়ে যাবে। তাই ওই বাড়ির দলিল আমি তোকে গিফট করলাম। ওই গেস্ট হাউসটা আজকে থেকে তোর, বুঝেছিস? এই কথা বলে চন্দন যখন গেস্ট হাউসের দলিল স্বর্ণালীর হাতে তুলে দেয়, তখন স্বর্ণালী একেবারে আকাশ থেকে পড়ে। অন্যদিকে প্রিয়াঙ্কা হিংসায় জ্বলে ওঠে, কারণ স্বর্ণালী যে রাখির দিনে এত দামি একটা উপহার পাবে তা প্রিয়াঙ্কার একেবারে ভাবনার বাইরে থাকে। কারণ প্রিয়াঙ্কার মনে অভিসন্ধি ছিল সেই ফার্ম হাউস হাতিয়ে নেওয়ার, কিন্তু তার অভিসন্ধি পূরণ হয় না। অন্যদিকে স্বর্ণালী প্রথমে সেই গেস্ট হাউস নিতে চায় না, কিন্তু চন্দন তাকে জোর করলে স্বর্ণালী শেষ পর্যন্ত উপহার গ্রহণ করে। এভাবেই দুই বোনের রাখি উৎসব সম্পূর্ণ হয়। ওইসব কুমিরের অশ্রু, মানে কুমিরের চোখে জল, এসব তুই বিশ্বাস করিস না খোকা। তুই দূরে সরে যা, ওর পাশে থাকিস না বলে দিলাম। আমি দুঃখ পেয়ে কাঁদছি, আর আপনি সেটাকে কুমিরের অশ্রু বললেন? আপনার মধ্যে কি মায়া মমতা বলে কিছুই নেই? আপনার নিজেরও তো সন্তান আছে, বলুন। তাকে যদি কেউ এমন ভাবে বলতো, তাহলে আপনার ভালো লাগতো? কুমির তো কুমিরের চোখে জলই ফেলবে, এটাতে আবার ভাবনা চিন্তা করার কি আছে? আর শোনো, তোমার মতো কুমির বৌমার সাথে আমি কোনো রকম কথাই বলতে চাই না। আমার খুব ভয় করে তুমি আশেপাশে থাকলে। কোনোদিন রাগের মাথায় আমাদের মা ছেলেকে খেয়ে নেবে, তার কোনো ঠিক নেই। দাঁড়াও না মা, মহুয়া কি বলছে আগে শুনতে তো দাও। প্রথমে এত কিছু ভেবে নিজেকে চিন্তায় ফেলো না। এই ঘটনার পর মহুয়া তার স্বামী এবং শাশুড়ি মাকে সমস্ত সত্যি কথা বলতে বাধ্য হয়। মাস কয়েক আগে মহুয়ার বিয়ের দিন থেকে সে সমস্ত কথা তার শাশুড়ি মা এবং স্বামীকে বলতে থাকে। সেদিন মহুয়ার বিয়ে ছিল। অনেক অপেক্ষার পর তার জীবনে এমন একটা দিন এসেছে, কিন্তু মহুয়া কিছুতেই খুশি হতে পারছে না। তার চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে সে কোনো একটা বিষয় নিয়ে খুবই চিন্তা করছে। তাকে এমন ভাবে মুখ কালো করে বসে থাকতে দেখে তার মা গরিমা দেবী সেখানে আসে এবং মহুয়াকে তার মন খারাপের কথা জিজ্ঞাসা করে। তোমরা এটা ঠিক করলে না মা? তোমরা তো জানোই আমার কি অবস্থা। নিজের বাড়িতে কোনো রকমে দিন কাটিয়ে নিতে পারলেও অন্য একটা নতুন বাড়ি, নতুন পরিবেশে গিয়ে আমি কিভাবে থাকবো বলো? শুধু আমার বয়স বেড়ে যাচ্ছে বলে আমার বিয়ে দেওয়ার কথাই তোমরা ভেবে গেলে, কিন্তু আমি কেন বিয়ে করতে চাইছি না সেটা একবারও ভেবেছো তোমরা? চুপ কর, চুপ কর। লোকজন শুনতে পেলে কি ভাববে? এটা এমন কোনো ব্যাপার নয় যেটার জন্য তুই বিয়ে করতে চাইছিস না। এখানে যেভাবে আছিস সুমনদের বাড়িতে গিয়ে সেভাবেই থাকবি। এখানেও যখন কেউ কিছু জানতে পারেনি, তখন তোর শ্বশুর বাড়িতেও কেউ কিছু জানতে পারবে না। তুমি জানো না মা, আমাকে একা একটা গোটা বিছানায় এসি, ফ্যান সমস্ত কিছু চালিয়ে ঘুমাতে না দেওয়া হলে আমি রাত্রে ঘুমাতে পারি না। ওখানে গেলে তো আমাকে সুমনের ঘরেই থাকতে হবে। আমি তো ওকে ঘর থেকে তাড়িয়ে দিতে পারবো না বলো? তাহলে কি আমি শান্তি করে ঘুমাতেও পারবো না? আজকেই তোর বিয়ে, আজ তো আর এসব নিয়ে ভেবে কোনো লাভ নেই। ভবিষ্যতে যা হবে দেখা যাবে। আজকে তুই শান্ত হয়ে বস। বিয়ের জামাটা পরার আগে পিঠে ভালো করে ওষুধ মেখে নিয়েছিলি তো? হ্যাঁ মেখেছি, কিন্তু এই জামাটা পরে আমি কতক্ষণ ঠিক থাকতে পারবো আমি জানি না। যাই হোক, বাদ দাও, তোমাকে এসব কথা বলে আর লাভ নেই। মহুয়ার কথা শুনে গরিমা দেবীর খুবই খারাপ লাগে, কিন্তু সেই মুহূর্তে তারও আর কিছু করার ছিল না। মহুয়ার বাবা অসুস্থ, নিজে হাতেই তার মেয়ের বিয়ে দেবে, তাই মহুয়া না চাইলেও অসুস্থ বাবার মন রাখার জন্য মহুয়া বিয়ে করতে রাজি হয়। আজকে তার বিয়ে হয়ে গেলে তাকে অন্য বাড়িতে গিয়ে থাকতে হবে,
তার সব রকমের লুকিয়ে রাখা তত্ত্ব সবার সামনে চলে আসতে পারে, এসব কথা ভেবেই মহুয়ার মনে একরাশ চিন্তা ভিড় করে। কিছুক্ষণের মধ্যেই সুমন আর তার বাড়ির লোকজন চলে আসে এবং মহুয়ার সাথে সুমনের শুভ বিবাহ সম্পন্ন হয়। কিছুক্ষণের মধ্যেই সুমন মহুয়াকে নিয়ে তাদের বাড়িতে চলে আসে। আমি আর এই জামাটা পরে থাকতে পারবো না, এখন তো ঘরে গিয়ে দরজা জানালা বন্ধ করে থাকতেও পারবো না, একটু পরেই তো সুমন চলে আসবে, কি করব কিছুই বুঝে উঠতে পারছি না যে। মহুয়ার কথা শেষ হতে না হতেই তাদের দরজায় কে যেন কড়া নাড়ে। মহুয়া তাকে ভেতরে আসতে বলে। সুমন দরজা খুলে ভেতরে ঢুকে এসে বলে, কি হলো মহুয়া, তুমি এখনো জামা কাপড় চেঞ্জ করোনি কেন? করে নাও, আর কতক্ষণ ভারী জামাটা পরে থাকবে? জামাটা চেঞ্জ করো, একটু ফ্রেশ হয়ে নাও, একটু পরেই তো তোমাকে দেখতে পাড়া প্রতিবেশীরা চলে আসবে। আজকেই কেন? কালকে আসলে হবে না? আসলে আমি 2 দিন ঠিক করে ঘুমাতে পারিনি তো, এখন স্নান করে বিছানায় শুলেই আমি আর বেশিক্ষণ জেগে থাকতে পারবো না। তা বললে হয় মহুয়া, সবাই তোমাকে দেখবে বলে কত অধীর আগ্রহে বসে আছে, আর তুমি তাদের সাথে দেখা না করেই ঘুমিয়ে পড়বে? না মানে আসলে বলছিলাম কি, এখন আর কিছু বলতে হবে না, তুমি কিছুক্ষণ বিশ্রাম করে তাড়াতাড়ি বাইরে এসো, আমাদের আত্মীয়রা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে, আর পাড়া প্রতিবেশীরও কয়েকজন কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এই বলে সুমন সেখান থেকে চলে যায়। দূর বাবা, প্রথম দিন শ্বশুর বাড়িতে এসে এসব ঝামেলা ভালো লাগে? শান্তিতে স্নান করতেও পারবো না, বেশিক্ষণ জলে না থাকলে আমার আবার ভালো লাগে না। এই বলে মহুয়া স্নান করতে চলে যায়। সে প্রায় 1 ঘন্টা ধরে স্নান করতে থাকে। তার বাইরে বেরোতে দেরি হচ্ছে দেখে মহুয়ার শাশুড়ি মা তনিমা দেবী তাকে ডাকতে তার ঘরের দিকে আসে। সেই সময় মহুয়া সবেমাত্র স্নান করে বেরিয়েছে। তনিমা দেবী হঠাৎ করেই ঘরে ঢুকে যে দৃশ্য দেখতে পায় তা দেখে তার চোখ ছানা বড়া হয়ে যায়। সে হঠাৎই মাথা ঘুরে পড়ে যায়। মহুয়া তাড়াতাড়ি নিজের গায়ে কোনো রকমের জামাটা গলিয়ে নিয়ে তার শাশুড়ি মাকে ডাকতে শুরু করে। সাথে সাথে বাকি লোকজনও সেখানে চলে আসে। তনিমা দেবীর চোখে মুখে জল দেওয়ার পর তার একটু একটু করে জ্ঞান ফিরে আসে। মা, তোমার হঠাৎ কি হলো? মহুয়াকে ডাকতেছে, মাথা ঘুরে কিভাবে পড়ে গেলে? কি হলো মা, বলো না, তুমি সকাল থেকে কিছু খাওনি? আরে বাবা, কি হলো বলবে তো, সেই বুঝে তো একটা ব্যবস্থা করতে হবে। এ কেমন বৌমা বাড়ি নিয়ে এলাম, এ তো দেখছি মানুষ নয়, জলজ্যান্ত মানুষরূপী কুমির। হে উপরওয়ালা, তুমি আমার ছেলেকে রক্ষা করো, এই মেয়েটা আমার ছেলেকে গিলে ফেলবে। আপনি এখন ঠিক আছেন তো মা? একটু উঠে বসুন, আমি আপনার জন্য একটু শরবত নিয়ে আসছি, আপনি খাবেন, দেখবেন আপনি অনেকটা সুস্থ হয়ে যাবেন। না না, আমার কিচ্ছু লাগবে না, আমি আমার ঘরে যাব। আমাকে তোমরা প্লিজ আমার ঘরে রেখে এসো, আমার না কিছু ভালো লাগছে না। আজকে তোমরা সবাই বাড়ি যাও, নতুন বৌমার মুখ তো দেখেই নিয়েছো। এসব তুমি কি বলছো মা? সবাই এতক্ষণ ধরে বসে আছে আর তুমি ওদের চলে যেতে বলছো? তোমরা তো দেখলেই কাকিমা, মায়ের শরীর খারাপ, আর কি বলবো বলো, তোমরা নয় পরে কোনো একদিন এসো। ততদিন আমরা বেঁচে থাকলে হয়, রক্ষা করো উপরওয়ালা, রক্ষা করো। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনার ফলে তনিমা দেবী খুবই ভীতিগ্রস্ত হয়ে পড়ে। তনিমা দেবীর মাথা থেকে সেই দৃশ্য কিছুতেই বেরোতে চায় না। আসলে স্নান করার পর তোয়ালে জড়িয়ে মহুয়া যখন বাথরুম থেকে বেরিয়েছিল তখন তনিমা দেবী মহুয়ার সারা শরীর জুড়ে কুমিরের চামড়ার মতো ছাপ দেখতে পায়। আর এই দৃশ্য দেখেই সে অজ্ঞান হয়ে যায়, কিন্তু তার অজ্ঞান হওয়ার কোনো কারণ সে কাউকে বলতে পারে না। দেখতে দেখতে আরো 2-1 দিন কাটে। তনিমা দেবী প্রত্যেক দিন তার ছেলের হাত পা, চোখ, নাক এবং মুখ লক্ষ্য করতে থাকে। সমস্ত ঘটনাটা সুমনের খুব বিরক্ত লাগলেও সে কখনো কিছু জিজ্ঞাসা করে না। কিন্তু একদিন সুমনের সহ্যের সীমা ছাড়িয়ে যায়। কি শুরু করেছো বলো তো তুমি? প্রত্যেকদিন এইভাবে আমার হাত পা, চোখ, নাক, মুখ চেক করো কেন? সেই ছোট থেকে এত বড় হয়ে গেলাম, এখনো তো কোনোদিন এইভাবে চেক করোনি, হঠাৎ তোমার কি হলো? দেখছি তোকে কুমিরে আছড়ে কিংবা কামড়ে নিয়েছে কিনা, সত্যি করে বলতো, তোকে কোথাও কুমিরে কামড়ায়নি তো বাবা? ওই কামড়গুলো না সারালে কিন্তু সেপটিক হয়ে যাবে। তুমি কি পাগল হয়ে গেলে মা? বাড়ির মধ্যে কুমির কোথা থেকে আসবে? আর সেই কুমির আসলে আমি তার আশেপাশে যাবই বা কেন, যে সে আমাকে কামড়াতে পারবে? তোমার মাথাটা একেবারে গেছে, তাই না? সুমনের কথা শুনে তনিমা দেবী তাড়াতাড়ি করে গিয়ে তাদের ঘরের দরজাটা বন্ধ করে দেয়। আসলে আসতে বল খোকা, এসব কথা জোরে বলিস না, মহুয়া শুনতে পেলে খুব কেলেঙ্কারি হয়ে যাবে। ও যদি জানতে পারে আমি কুমিরের কথা জেনে গেছি তাহলে সবার আগে আমাকেই গিলে ফেলবে। আমার মাথাটা না ঘুরছে, তুমি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো যে আমার মাথায় কিছু ঢুকছেই না। মহুয়া কি আমাদের বাড়িতে কুমির নিয়ে এসেছে যে ও জানতে পারলে তোমাকে মেরে ফেলবে? আরে বাবা, বলছি যে আসতে বল,
বৌমা কুমির নিয়ে আসতে যাবে কেন? ও তো নিজেই কুমির, শুধু মানুষের রূপ ধরে থাকে। ওর বাবা মা যে আমাদেরকে এভাবে ঠকাবে আমি তো ভাবতেও পারছি না। এসব তুমি কি বলছো মা? মহুয়া কুমির? একটা মানুষ কখনো কুমির হতে পারে? তুমি কি জেগে জেগে স্বপ্ন দেখছো? আমি তোকে আর কিচ্ছু বলবো না, তুই নিজেই তোর বউয়ের উপর একটু নজর রাখ, তাহলে তুই জানতে পারবি। যদি তোর বৌমার সাথে থাকতে ভয় করে তাহলে তুই কয়েকদিন গেস্ট রুমে গিয়ে ঘুমাবি। আমার মনে হয় এটাই সব থেকে ভালো হবে, তাহলে আমাদেরও একটু চিন্তা কম হবে। তনিমা দেবীর কথা শুনে সুমনও চিন্তায় পড়ে। সে মহুয়ার উপর নজর রাখতে শুরু করে, কিন্তু তেমন সন্দেহজনক কিছুই সে খুঁজে পায় না। এভাবে আরো বেশ কয়েকদিন কাটে। আজকাল মহুয়ার কোনো একটা কারণে খুবই অস্বস্তি হতে থাকে। বাড়ির বাথরুমে স্নান করে তার কিছুতেই শান্তি হয় না। সে হঠাৎই তার শাশুড়ি মা এবং স্বামীর কাছে এক অদ্ভুত রকমের আবদার করে বসে। আমাদের বাড়ির উল্টো দিকে যে পুকুরটা আছে, আমি ঠিক করেছি এবার থেকে প্রত্যেকদিন সকালবেলা আমি ওই পুকুরে স্নান করতে যাব। ঘরে ছোট বাথরুমে স্নান করে আমার শান্তি হচ্ছে না। সারা পৃথিবীর লোকে তো বাথরুমে স্নান করে, আর বাথরুমে স্নান করে তোমার শান্তি হচ্ছে না? আর তাছাড়া তুমি কি কখনো দেখেছো তোমার বাড়ির বউ ওই পুকুরটাতে স্নান করে? তাই তুমি সেখানে গিয়ে স্নান করলে নানান লোকে নানান কথা বলবে। বাপের বাড়িতে থাকতেও আমি প্রায় দিনই পুকুরেই স্নান করতে যেতাম, আর প্রায় ঘন্টাখানেক জলে ডুবে বসে থাকতাম। আমাকে প্লিজ তোমরা একটু অনুমতি দাও, তা না হলে আমার খুব অসুবিধা হচ্ছে। আর এমনিতেও আমি অনেক ভোরবেলা যাব, তখন কেউ আমাকে দেখতেও পাবে না, আর নিন্দা করার তো প্রশ্নই আসছে না এখানে। সুমন অনেকবার বোঝানোর চেষ্টা করলেও মহুয়া তার কোনো কথাই শোনে না। সে নিজেই সিদ্ধান্ত জানিয়ে সেখান থেকে চলে যায়। এই ঘটনার পরে তনিমা দেবী একদম নিশ্চিন্ত হয়ে যায় যে মহুয়া একজন কুমির। ও তো কুমির, ওর কি করে বাথরুমে স্নান করে শান্তি হবে? ওর তো মনে হবেই বড় জলাশয়ে স্নান করার জন্য। এবার মায়ের কথা বিশ্বাস হলো তো সুমন? আমার মা তো কারোর নামে কখনো মিথ্যা কথা বা ভুলভাল কথা বলেনি। কথাটা মা যখন বলছে তখন নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। আমাকে এটা খতিয়ে দেখতেই হবে। এবার থেকে আমি মহুয়ার উপর নিশ্চয়ই নজর রাখবো। সুমন তারপর থেকে প্রত্যেকদিন মহুয়াকে প্রচন্ড চোখে চোখে রাখে। সে কোথায় যাচ্ছে, কি করছে, কি খাচ্ছে, সমস্ত কিছুই সুমন লক্ষ্য করে। হঠাৎই একদিন মহুয়া নিজের ঘরে তার গায়ে হাতে পায়ে লোশন লাগাচ্ছে, এমন সময় সুমন তাকে দেখে ফেলে। মহুয়াকে দেখেই সুমন মা গো বলে চিৎকার করে ওঠে। মহুয়াও খুব ভয় পেয়ে যায়। সুমন মহুয়ার সারা পিঠে এবং পায়ে কুমিরের মতো চামড়া দেখতে পায়। সমস্ত কিছু জানাজানি হয়ে গেছে এই ভেবে মহুয়া হাউমাউ করে কাঁদতে থাকে, কিন্তু তনিমা দেবী তার দুঃখ ভরা কান্নাকে কুমিরের অস্ত্র বলে ব্যঙ্গ করে। এবার কান্নাটা থামিয়ে তুমি দয়া করে আমাদের বলো, তুমি কি আসলেই ইচ্ছাধারী কুমির? যখন তখন মানুষ রূপে আসতে পারো, যখন তখন কুমির রূপে ফিরে যেতে পারো। যদিও এই যুগে দাঁড়িয়ে আমি এসব বিশ্বাস করি না, তবে তোমাকে নিজের চোখে দেখার পরে আমার আর কোনো জিনিসকেই অবিশ্বাস হচ্ছে না। না সুমন, আমি কুমির নই, আমি অসুস্থ। আমার এক কঠিন রোগ হয়েছে। এই রোগের নাম ইসথিওসিস। এই রোগের কারণে আমার শরীরের জল ধারণ ক্ষমতা অনেক কমে গেছে। আমাকে অনেকক্ষণ ধরে অনেক বেশি জলে স্নান করতে হয়। সারাক্ষণ সারা গায়ে হাত পায়ে ক্রিম বা লোশন লাগিয়ে থাকতে হয়। এরকম না করলে আমার সারা গা হাত পা এরকম কুমিরের চামড়ার মতো হয়ে যায়। সেই জন্যই কোনোদিনও তোমাদের কারোর আশেপাশে বেশি থাকতাম না আমি, যাতে আমার জন্য তোমাদের কারোর কোনো রকমের অসুবিধা না হয়। তাহলে তোমার বাবা মা তোমার এই রোগের চিকিৎসা কেন করায়নি? এরকম রোগ কখনো ফেলে রাখতে হয়? আমার বাবা তো অনেকদিন ধরেই অসুস্থ, আর মা ভেবেছিল আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে এই ব্যাপারটা জানাজানি হয়ে যাবে, আর জানাজানি হয়ে গেলে আমার বিয়ে হবে না। এই কারণেই আমার এই রোগের চিকিৎসা এখনো পর্যন্ত হয়নি। এবার কিন্তু আমি তোমার এই রোগের চিকিৎসা করব, যত টাকা লাগবে লাগুক, আমি তোমাকে সুস্থ করিয়েই ছাড়বো, কথা দিলাম। সুমনের কথা শুনে মহুয়া খুবই খুশি হয়। পরের দিনই শহরের এক বড় স্কিনের ডাক্তারের কাছে তারা মহুয়াকে নিয়ে যায়। ডাক্তার মহুয়ার অবস্থা দেখে তাকে বেশ কিছু রকমের টেস্ট করতে দেয়। টেস্টের রিপোর্ট আসা মাত্রই ডাক্তারবাবু মহুয়াকে বেশ কয়েকটি ইনজেকশন দিয়ে দেয়, আর বেশ কয়েকটা লোশন এবং ওষুধও দিয়ে দেয়। প্রত্যেকদিন নিয়ম করে মহুয়া ওষুধগুলো ব্যবহার করতে থাকে। কিছুদিনের মধ্যেই সে একদম সুস্থ হয়ে ওঠে। তারপর থেকে তারা সবাই মিলে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে।